দেখো দেখো আগের দিন আলোচনা হয়েছিল কোনো একটা ডিটারমিনেন্টের একটা এলিমেন্টের মাইনর কাকে বলে আর কোফ্যাক্টর কাকে বলে। ধরো এটা একটা ডিটারমিনেন্ট আছে, যদি বলি 4-এর মাইনর কত। 4-এর মাইনর মানে বলেছিলাম যে 4 যে এলিমেন্টটা এটা যে রোতে আছে আর যে স্তম্ভে আছে, তাহলে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে 5 1 0 8, এই ডিটারমিনেন্টটা 5 1 0 8 এইটা হলো 4-এর মাইনর। 4 এলিমেন্টের মাইনর হচ্ছে কোনটা না 5 1 0 8, এইটা হলো মাইনর। আর কোফ্যাক্টর কাকে বলেছিলাম, এই 4-এর কোফ্যাক্টর মানে হচ্ছে 4 এলিমেন্টটার চিহ্ন কি হবে না, 4 এলিমেন্টটা দেখতে পাচ্ছি 2 নম্বর রো 1 নম্বর কলম, তাহলে এর চিহ্নটা কি হবে -1, কারণ -1-এর পাওয়ার কত 3 হয়ে যাচ্ছে, তাহলে এর চিহ্নটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এইটা হয়ে গেল 4-এর কোফ্যাক্টর। আর যদি চিহ্ন না থাকে তাহলে প্লেন সেটা হচ্ছে মাইনর। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছিল। এইবার দেখো যে কোনো একটা ডিটারমিনেন্ট, ধরো এইটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট, এর অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট কাকে বলে। এই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট কাকে বলে না, এ ডিটারমিনেন্টের অ্যাডজুগেট অ্যাডজুগেট এ বা অ্যাডজয়েন্ট কি হবে না, এটাও একটা ডিটারমিনেন্ট হবে। ঠিক আছে, এ ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট সেটাও একটা ডিটারমিনেন্ট হবে, কিন্তু এলিমেন্ট কারা হবে, এলিমেন্ট হচ্ছে যে এখানে যে এলিমেন্টগুলো আছে এদের কোফ্যাক্টরগুলো হচ্ছে এর এলিমেন্ট। কি বললাম, অ্যাডজয়েন্ট এ এটাও একটা ডিটারমিনেন্ট, এবং এই ডিটারমিনেন্টের এলিমেন্ট কারা না অরিজিনাল যে ডিটারমিনেন্ট এর এলিমেন্টগুলোর কোফ্যাক্টর। অর্থাৎ 2-এর কোফ্যাক্টর একটা এলিমেন্ট, 5-এর কোফ্যাক্টর একটা এলিমেন্ট, 1-এর কোফ্যাক্টর একটা এলিমেন্ট, তেমনি 4-এর -1-এর 6-এর এক একটা এর কোফ্যাক্টরগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। ঠিক আছে, 2-এর কোফ্যাক্টর কোনটা না 2 এই রোড বাদ এই কলম বাদ, তাহলে এইটা, এবং চিহ্ন কি 2-এর চিহ্ন প্লাস, তাহলে এর কোফ্যাক্টর কোনটা হবে না -1 6 0 8, এই যে ডিটারমিনেন্টটা হচ্ছে 2-এর কোফ্যাক্টর, তাহলে এর কোফ্যাক্টর এটা হচ্ছে একটা এলিমেন্ট, অ্যাডজয়েন্ট এর একটা এলিমেন্ট। তেমনি 5-এর কোফ্যাক্টর কোনটা, এইটা বাদ তাহলে 4 6 3 8, এর চিহ্ন কি হবে মাইনাস, তাহলে 4 6 3 8 এইটার মাইনাস, এইটা হচ্ছে 5-এর কোফ্যাক্টর। তেমনি 1-এর কোফ্যাক্টর কোনটা, এটা বাদ, তাহলে 4 -1 3 0 হলো। তাহলে এই 3টে এলিমেন্টের কোফ্যাক্টর 3টে এলিমেন্ট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এর কোফ্যাক্টর বার করো, তাহলে 4-এর কোফ্যাক্টর কোনটা না মাইনাস, চিহ্নটা মাইনাস, 5 1 0 8, এর কোফ্যাক্টর কোনটা না এইটা বাদ 2 1 3 8, 2 1 3 8, তেমনি এর কি হবে এইটা বাদ 6-এর এইটা বাদ আর এইটা বাদ, 2 5 3 0, 2 5 3 0 হলো। তেমনি 3-এর কোফ্যাক্টর কত 5 1 -1 6, 0-র এইটা বাদ 2 1 4 6, 2 1 4 6, এবং এর চিহ্ন কি হবে মাইনাস। 8-এর এটা বাদ 2 5 4 -1, 2 5 4 -1, বলো ঠিক আছে, বোঝা গেল না কোফ্যাক্টর, বোঝা গেল কিনা বলো। যে কোনো একটা ডিটারমিনেন্ট এর অ্যাডজয়েন্ট মানে হচ্ছে একটা ডিটারমিনেন্ট যার এলিমেন্টগুলো হলো অরিজিনাল ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর। ক্লিয়ার? অর্থাৎ প্রথম রো এর কোফ্যাক্টর গুলো এখানে লিখে ফেললাম, দ্বিতীয় রো এর কোফ্যাক্টর গুলো দ্বিতীয় রো এর লিখলাম, তৃতীয় রো এর এলিমেন্ট যারা তাদের কোফ্যাক্টর গুলো তৃতীয় রো এ লিখে ফেললাম।
এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এইবার একটা জিনিস দেখো, ডিটারমিনেন্টে তোমরা জানো যে রো এবং কলাম পরিবর্তন করলে ডিটারমিনেন্টের মানটার কোনো পরিবর্তন হয় না। অতএব প্রথম রোয়ের যে কোফ্যাক্টরগুলো আমি প্রথম রোয়ে লিখলাম, কেউ যদি বলতো যে আমি প্রথম রোয়ের কোফ্যাক্টরগুলোকে প্রথম কলমে লিখব, দ্বিতীয় রোয়ের কোফ্যাক্টর যারা তাদেরকে আমি দ্বিতীয় কলমে লিখব, তৃতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে তৃতীয় কলমে লিখব, তাহলেও সঠিক, তাহলেও সঠিক। বোঝা গেল যে প্রথম রোয়ের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টরটা এখানে লিখলাম, 5 এর কোফ্যাক্টরটা এখানে না লিখে এখানে লিখতাম, 1 এর কোফ্যাক্টরটা এখানে না লিখে এখানে, অর্থাৎ প্রথম রোয়ের জায়গায় প্রথম কলমে লিখলাম। তেমনি দ্বিতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে দ্বিতীয় কলমে, তৃতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে তৃতীয় কলমে, তাহলেও কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। কেন এটা বললাম? এটা বললাম এই কারণে যে এটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট, কিন্তু যদি একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলতো, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বললে তোমার কিন্তু এই রোয়ের কোফ্যাক্টরগুলোকে কলম বরাবর লিখতে হবে, অর্থাৎ তখন আর এই রকম লিখলে হবে না। তখন এই রোয়ের কোফ্যাক্টরগুলোকে এই প্রথম রোয়ে লিখতে হবে, দ্বিতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে দ্বিতীয় রোয়ে লিখবে, তৃতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে তৃতীয় রোয়ে লিখবে। এটা ম্যাট্রিক্সের জন্য। কিন্তু ডিটারমিনেন্টের জন্য রো বরাবর লিখলেও হবে, কলম বরাবর লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় অবশ্যই তোমায় রোয়ের কোফ্যাক্টরগুলোকে কলম বরাবর লিখতে হবে। প্রথম রোয়ের কোফ্যাক্টরগুলোকে প্রথম কলমে, দ্বিতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে দ্বিতীয় কলমে, তৃতীয় রোয়ের কোফ্যাক্টরগুলোকে তৃতীয় কলমে। খেয়াল রাখবে কিন্তু, ভুলে যেও না যে ডিটারমিনেন্টের বেলায় রো বরাবর লিখলেও হবে, কলম বরাবর লিখলেও হবে, কিন্তু ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে দিলে, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে দিলে তোমার রোয়ের কোফ্যাক্টরগুলোকে কলম বরাবর লিখবে। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্টটা ক্লিয়ার। এইবার কোন একটা ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল বা অনন্যক, রেসিপ্রোকাল বা অনন্যক এ, এই ডিটারমিনেন্টের রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট কি হবে? রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট মানে হচ্ছে অ্যাডজয়েন্ট যে ডিটারমিনেন্টটা পেলে এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি এই ডিটারমিনেন্টের যে ভ্যালু, সেই ভ্যালু দিয়ে যদি ভাগ করো তাহলেই বলবে এটাকে এর অনন্য বা রেসিপ্রোকাল। আন্দাজে বলছি, ধরো এর একটা মান পাবে, ধরো মানটা বললাম এইটা হলো কে, এ ডিটারমিনেন্ট এটা ভাঙলে তো একটা মান পাওয়া যাবে, ভ্যালু তো একটা পাওয়া যাবে, সেই ভ্যালুটা ধরলাম আমি পেয়েছি কে। তাহলে এ ডিটারমিনেন্টের রেসিপ্রোকাল কি হবে না, এই অ্যাডজয়েন্টে যেটা পেলাম একে ভাগ করবে কে দিয়ে, একে ভাগ করবে কে দিয়ে, একে ভাগ করবে কে দিয়ে, একে প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে ভাগ করবে, কে একেও, কে একেও, কে একেও, কে, প্রতিটা এলিমেন্টকে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে ভাগ করে দেবে, তাহলেই হচ্ছে ওটা রেসিপ্রোকাল বা অনন্য। বোঝা গেল? এইবার ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি জানো, যে এই প্রত্যেকটা যদি কে ভাগ থাকে তাহলে এই রো থেকে কে কমন নিলে কি হবে, 1/k। এখান থেকে যদি কে কমন নিই তাহলে এটা হবে 1/k, তাহলে 1/k স্কয়ার হয়ে গেল। তেমনি এই রো থেকেও যদি কে কমন নিয়ে নিই তাহলে বাইরে আবার একটা 1/k চলে আসবে, তাহলে 1/k³। অর্থাৎ আমি রেসিপ্রোকাল এ সমান কি লিখতে পারি, অ্যাডজয়েন্ট এ বাই ওই ডিটারমিনেন্ট এ বা কে, ডিটারমিনেন্ট এ তার কিউব। এটা থার্ড অর্ডার বলে, যদি ফোর্থ অর্ডার হতো তাহলে আর একটা কে আসতো, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 4 বার ভাগ হতো, তাহলে ডিটারমিনেন্ট a⁴। যদি 2/2 অর্ডার হতো তাহলে এখান থেকে একটা কে, এখান থেকে একটা কে, মানে এর ভ্যালু যেটা সেটা 2 বার ভাগ হতো। বুঝতে পেরেছ? তাহলে আবার একবার বলছি, কোন একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট মানে হলো একটা ডিটারমিনেন্ট যার এলিমেন্টগুলো কি না অরিজিনাল ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর। ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো বরাবর লিখলেও হবে, কলম বরাবর লিখলেও হবে।
আর রেসিপ্রোকাল বা অনন্যক মানে হলো ওই যে অ্যাডজয়েন্ট যে ডিটারমিনেন্টটা পেলে তার প্রত্যেকটা এলিমেন্টকে যদি ডিটারমিনেন্টের অরিজিনাল ভ্যালুটা যেটা বেরোবে সেইটা দিয়ে ভাগ করে দিই প্রতিটা এলিমেন্টকে, তাহলে সেইটাই হচ্ছে রেসিপ্রোকাল বা অনন্য। ঠিক আছে, তো এরকম বার করতে দেয়, ধরো যদি এরই বলে অনন্যক বার করো তাহলে এটা ক্যালকুলেশন করবে, এর ভ্যালুটা বার করবে, করলেই হয়ে যাবে, একটু ক্যালকুলেশন করতে হয় এই আর কি। ঠিক আছে, তো এইবার দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স এই দুটো আমরা পড়েছিলাম। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলেছিলাম না, রো গুলোকে কলম, কলমগুলোকে রো পরিবর্তন করে দিলে ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হবে না। ডিটারমিনেন্টের ক্ষেত্রেও তাই, কোনো একটা ডিটারমিনেন্টের যদিও তোমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো আর কলম ইন্টারচেঞ্জ করলে কোনো পরিবর্তন হয় না মানে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সিমেট্রিক ডিটারমিনেন্ট কাকে বলবো, এ একটা ডিটারমিনেন্ট, এ ডিটারমিনেন্টের সিমেট্রিক বলা হবে যদি যদি এ আই জে সমান এ জে আই এইটা হয়, অর্থাৎ আই আর জে যে কোনো মানের জন্য এ আই জে সমান এ জে আই, অর্থাৎ যে ধরো এটা দিলাম 2, এটা 5, এই 5 এলিমেন্টটা কি 1 নম্বর রো 2 নম্বর কলম, তার মানে আই এর জায়গায় 1 জে জায়গায় 2, তাহলে A12 সমান 5 পেয়েছি, ফার্স্ট রো সেকেন্ড কলম, তাহলে A21 এর ভ্যালুটা কি হতে হবে, এ আই জে সমান এ জে আই হতে হবে, অর্থাৎ A21 অর্থাৎ A21 এলিমেন্টটাও 5 হতে হবে। 21 মানে কত, সেকেন্ড রো 1 নম্বর কলম, তাহলে এখানে অবশ্যই 5 হতে হবে। এইখানে যদি 7 করি তাহলে এইটা কত আই জে, তাহলে A13 1 নম্বর রো 3 নম্বর কলমে কত আছে 7, তার মানে কি হতে হবে A31টাকেও 7 হতে হবে, তার মানে এইখানে 31 মানে এটাও 7 হতে হবে। ঠিক আছে, এইখানে যদি আমি 4 লিখি, এইটা কত নম্বর না 2 3, 2 নম্বর রো 3 নম্বর কলমের এলিমেন্টটা 4, তাহলে কি হবে 3 2টাও এই 2 3টা যদি 7 হয় এই 4, তাহলে কি হতে হবে 3 2টাও 4 হতে হবে, 3 2 মানে 3 নম্বর রো আর 2 নম্বর কলম, তার মানে এইখানটাও 4 হতে হবে, এইখানটা ধরো 0, এইখানটা ধরো 8, এগুলো কোনো অসুবিধা নেই, কারণ এইটা 1 1 উল্টালেও 1 1, 2 2 উল্টালেও 2 2 একই, অর্থাৎ সিমেট্রিক ডিটারমিনেন্ট হতে গেলে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান হতে হবে, এইটা আর এইটা সমান হতে হবে 3/3 অর্ডারের ক্ষেত্রে। যদি 4/4 অর্ডার বলতাম তাহলে এরপরে আবার এখানে যে এলিমেন্টটা থাকতো এখানে তাই থাকতো, এখানে যেটা এখানে সেটা, তারপরটা আর এই কোণে যেটা থাকতো সেটা। এটা হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্টের ধর্ম বা প্রপার্টি, যে একটা ডিটারমিনেন্টকে আমি সিমেট্রিক বলবো যদি ওই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর মধ্যে এই ধর্মটা দেখা যায়, এ আই জে ইকাল টু এ জে আই, এই ধর্মটা যদি মেনটেন করে, এই ধর্মটা যদি মানে এলিমেন্টগুলো, তাহলে ওই ডিটারমিনেন্টটাকে বলবো সিমেট্রিক। ঠিক আছে, কোন একটা ডিটারমিনেন্ট সিমেট্রিক কিনা পরীক্ষা করতে গেলে তোমায় এইটা মানছে কিনা দেখতে হবে, অর্থাৎ A25 এলিমেন্ট যেটা A52 এলিমেন্টটা তাই কিনা, A14 এলিমেন্ট যেটা A41 এলিমেন্টটা তাই কিনা, A12 যেটা 21 এলিমেন্টটাও সেম কিনা, এইটা টেস্ট করে দেখা, আর কিছু নাই, সিমেট্রিক। আর স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিকের কন্ডিশন কি, স্কিউ সিমেট্রিকের কন্ডিশন হচ্ছে এ আই জে ইকাল টু মাইনাস এ জে আই, এ আই জে ইকাল টু মাইনাস এ জে আই, অর্থাৎ এইটা যদি 5 হয় তাহলে এইটাকে কি হতে হবে, এইটা হতে হবে -5। আর ধরো এইটা -7 আছে, তাহলে এইটা -7 হলে এইটা অপোজিট হচ্ছে 7 হবে,
এইটা 4 আছে, তাহলে এইটা এইখানটা ধরো -4 আছে, এটা 4। কিন্তু এই এলিমেন্টগুলো সব সময় 0 হতে হবে, কারণ এই এলিমেন্টটা কত 1 1, তাহলে এ আই যে ইকুয়াল এইটা, তাহলে এ 1 1 কত লিখেছি 2 সমান কি হতে হবে -a11, মানে এইটাকে ঘুরিয়ে দিলে এইটা এখানে, এইটা এখানে করলে কি হবে -a1, তাহলে মাইনাস হতে হবে। তাহলে 2 আর -2 সেম নয়। আগের দিনই বলেছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে স্কিউ সিমেট্রিকের জন্য এইগুলো অবশ্যই 0 হতে হবে, না হলে এটা স্কিউ সিমেট্রিক হবে না। কোন একটা ডিটারমিনেন্ট স্কিউ সিমেট্রিক কিনা সেটা দেখতে গেলে তোমায় দেখতে হবে এই প্রপার্টিটা মানছে কিনা, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, অর্থাৎ রো আর কলম যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে দেখা যাবে যে ওই পজিশনের এলিমেন্টটা অপোজিট চিহ্ন হবে। 2 নম্বর রো 3 নম্বর কলমে যে এলিমেন্টটা পাবো 3 নম্বর রো 2 নম্বর কলমে ওই এলিমেন্টটাই কিন্তু বিপরীত চিহ্ন হবে। 1 নম্বর রো 4 নম্বর কলমের এলিমেন্টের ভ্যালু 4 নম্বর কলম 1 নম্বর রো এর এলিমেন্ট ভ্যালু সেম, কিন্তু অপোজিট সাইন, বিপরীত চিহ্ন। এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, এটা হলে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। ঠিক আছে, এরপর ক্লাস 11-এ ধরো x1 y1 x2 y2 x3 y3 এরকম 3টে শীর্ষবিন্দু যদি দিয়ে দেয়, দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। কি ফর্মুলাটা ছিল, হাফ ইন্টু কি x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, হলো ভুলেই গেছি। এইটা ছিল না ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, হাফ x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। তো এই ডিটারমিনেন্ট দিয়েও তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, ডিটারমিনেন্টের সাহায্যেও একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কি ফর্মুলা না, x1 y1 x2 y2 x3 y3 এই 3টে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তুমি লিখতে পারো হাফ ইন্টু ডিটারমিনেন্ট, এই 3টে বিন্দু পরপর বসিয়ে দাও, x1 y1 x2 y2 x3 y3, আর এই দুটো কলম হয়ে গেলে একটা কলম একটা কলম, 3 নম্বর কলমটাই সব 1 1 1 বসিয়ে দাও। এইটাই হচ্ছে এই 3টে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। কি করে দেখো, এইটাকে ভাঙলেই তুমি এটা পাবে, হাফ x1 এই রো এই বাদ চলে গেল এই কলম, তাহলে এই ডিটারমিনেন্টটা থাকলো, এইটা কত হবে y2 ইন্টু এইটা মাইনাস y3 ইন্টু এইটা, তার মানে কত x1 y2 মাইনাস y3, দেখো এটা চলে এলো x1 y2 মাইনাস y3 চলে এলো। এইটার পজিশন কি মাইনাস হবে x2, এইবার কি হবে এইটা বাদ, তাহলে কি পড়ে থাকলো এইটা y1 1 y3 1, এইটা পড়ে আছে না, তাহলে কি y1 মাইনাস y3 y1 মাইনাস y3, তাহলে মাইনাস x2 y1 মাইনাস y3, এবার মাইনাস একটা কমন নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে এটা x2 y3 মাইনাস y1, দেখো x2 y3 মাইনাস y1, তেমনি x3 তখন এইটা বাদ, তাহলে এই ডিটারমিনেন্টটা পড়ে থাকবে, তাহলে y1 মাইনাস, অর্থাৎ ডিটারমিনেন্টের সাহায্যে ক্ষেত্রফল বার করতে গেলে এই ফর্মুলাটা তুমি ইউজ করবে। ধরো বললো যে এইরকম যে 1 4 0 3 মাইনাস 1 2 এই 3টে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কি করবে না, ক্ষেত্রফল বলি হাফ ইন্টু ডিটারমিনেন্ট কত 1 4 0 3 মাইনাস 1 2 আর এটা 1 1 1, এইবার এইটার ভ্যালুটা বার করবে, যা হবে সেইটা। প্লেন ভেঙে নিতে পারো, আর ভ্যালু বার করার নিয়ম হচ্ছে যত তুমি 0 করতে পারবে তত সুবিধা। ধরো এইটা আমি বার করছি হাফ, এইখানে একটা 0 আছে দেখছি, তাহলে এইটা আর এইটা যোগ করলে দেখতে পাচ্ছি এটাও একটা 0 হয়ে যাবে, তাহলে আমি উপরেরটা ঠিক রেখে দিলাম 1 4 1 0 3 1,
এই রো ঠিক রাখলাম, এই রো এর জায়গায় কি লিখছি, এইটার সঙ্গে এটা যোগ করে দিচ্ছি, তাহলে এটা 0, এইটার সঙ্গে এটা যোগ করলে 6, এটার সঙ্গে এটা যোগ করলে 2, অর্থাৎ আমি কি লিখবো R3 নতুন যে 3 নম্বর রো পেয়েছি কি করে না পুরনো R3 এর সঙ্গে R1 যোগ করেছি, এইটা লিখে দিলাম। এইবার হাফ ইন্টু, এইবার এই কলম বরাবর যদি ভাঙি তাহলে 1 ইন্টু এইটা বাদ, তাহলে 1 ইন্টু কত হবে, এইটা মাইনাস এটা 3 দুগুণে 6 মাইনাস 6, তাহলে কত হলো ইকুয়াল টু 0। অর্থাৎ দেখতে পেলাম ক্ষেত্রফল 0, অতএব আমি কি বুঝতে পারছি এই 3টে বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, তার মানে বিন্দু 3টে সমরেখ বেরিয়ে গেল। আবার কেউ যদি এই ফর্মুলা ব্যবহার করতো তাহলেও সেই একই উত্তর পেত। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এবার দেখো তোমরা ক্লাস 9-এ মাধ্যমিকে সমীকরণ সমাধান 4টে পদ্ধতি তোমরা শিখেছিলে। 4টে পদ্ধতি তুলনামূলক, বজ্রগুণন, অপনয়ন আর পরিবর্তন। যদিও 4টে পদ্ধতির মধ্যে অপনয়ন পদ্ধতি তোমাদের পছন্দের বেশি, অপনয়ন পদ্ধতিতেই বেশি অঙ্ক করতে ভালোবাসো। তো যাক, আজকে আর একটা নতুন পদ্ধতিতে আমি সমাধান করা শিখব। নতুন পদ্ধতিতে ধরো দিয়ে দিয়েছে 2x প্লাস 3y ইকুয়াল টু 10, 4x মাইনাস y সমান 6, তাহলে এই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। 2x plus 3y equal to 10, 4x minus y equal to 6। তোমরা ওই যে পদ্ধতি 4টে শিখেছো, এই 4টে পদ্ধতি জানো। আজকে একটা নতুন পদ্ধতি, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে সমাধান করা হয়। ডিটারমিনেন্টের সাহায্যে সমাধান করার নিয়ম হচ্ছে যে কটা ভেরিয়েবল আছে, দুটো অজানা রাশি, x বাই সমান লিখে ফেলবে y বাই সমান লিখে ফেলবে 1 বাই। মাধ্যমিকে বজ্রগুণন এরকম করেছিলে না? যেহেতু এটা দুটো ভেরিয়েবল আছে, তাহলে এইটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট হবে। এইখানে সবগুলোই 2/2 ডিটারমিনেন্ট হবে, 2/2 অর্ডারের। প্রথমে আগে এইখানে ডিটারমিনেন্টটা লিখবে। এখানে ডিটারমিনেন্টটা কি লিখবে না, এখানে এই যে এক্স ওয়াই এর সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা পাচ্ছ সেটা এখানে লিখবে। এক্স আর ওয়াই এর সহগগুলো নিয়ে কি কি, 2, 3 আর 4 মাইনাস 1, 2, 3, 4 মাইনাস 1, মানে এক্স এর সহগগুলো 2, 4 আর ওয়াই এর সহগগুলো 3 আর মাইনাস 1 লিখে ফেললাম 1 এর জায়গায় 1 বাই। এক্স বাই যখন লিখবে তখন এই এক্স এর সহগগুলোকে বাদ দিয়ে দেবে। কি বললাম, যখন এক্স বাই লিখবে তখন এক্স এর সহগগুলো বাদ চলে যাবে, তখন এক্স এর সহগ 2 আর 4 এই দুটো বাদ চলে যাবে। এই জায়গায় বা কি আসবে বাদ চলে গিয়ে না, এই যে সমানের পরে যে ধ্রুবকগুলো আছে সেইগুলো এক্স এর সহগের জায়গায় চলে আসবে। অর্থাৎ কি চলে আসবে, এই জায়গাটায় কি চলে আসবে, 10, 6 আর ওয়াই যেমন আছে তেমন লিখে ফেলবে 3 মাইনাস 1 হলো। যখন ওয়াই লিখছি তখন ওয়াই এর সহগগুলো বাদ চলে যাবে, তার জায়গায় কারা আসবে, এটা ওয়াই এর সহগগুলো বাদ গিয়ে এখানটা, তাহলে এক্স এর সহগগুলো যেমন আছে তেমন লিখে ফেলো 2, 4 আর এই ওয়াই এর সহগগুলো এই জায়গাটায় কি আসবে না, এটা 10, 6 হলো। এইবার মান বার করে ফেলো, এক্স বাই এটা 10 ইন্টু এইটা তাহলে মাইনাস 10 মাইনাস 6 ইন্টু এটা মাইনাস 18, ওয়াই বাই 6 দুগুণে 12 মাইনাস 4 10 40, ভুল লিখলাম 4 10 40, এইটা 1 বাই 2 ইন্টু এইটা মাইনাস 2, 4 ইন্টু 3 মাইনাস 12, তাহলে এক্স বাই কত 18 10 28 সমান ওয়াই বাই 28 সমান 1 বাই 14। এবার এইটা নিলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস 28 বাই মাইনাস 14 সমান 2।
এইটা এটা সমাধান করলে কি পাচ্ছি, ওয়াই ইকাল টু -28 বাই -14 সমান 2। তাহলে সমাধান কি পেলাম, এক্স সমান 2, ওয়াই সমান 2। ক্লিয়ার? এইটাকে বলা হয়, এই নিয়মটাকে বলা হয় ক্যামার্স নিয়ম বা ক্যামার্স রুল। ক্যামার্স নিয়ম বা ক্যামার্স রুল। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। ধরো এরকম আর একটা ইকুয়েশন দিয়েছে যে 2x প্লাস 3z প্লাস 5 ইকাল টু 0, x প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 7, আর 3y প্লাস 2z ইকাল টু 1 দিয়ে বলেছে ক্যামার্স পদ্ধতিতে সমাধান করো, ক্যামার্স নিয়মে সমাধান করো। তাহলে ক্যামার্স নিয়মে সমাধান করতে গেলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে কটা অজানা রাশি আছে, এক্স আছে, জেড আছে, এখানে এক্স ওয়াই জেড, তাহলে 3টে অজানা রাশি আছে। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে আগে একে আদর্শ আকারে সাজাও যে 2x প্লাস 3 প্লাস ওয়াই কিছু নেই, প্লাস 3z ইকাল টু -5। তাহলে ওয়াই কিছু নেই, 0 ইন্টু ওয়াই লিখে ফেলবে, মানে এক্স ওয়াই জেড তিনটি লিখবে। এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 7। এখানে কত, ওয়াই জেড আছে, এক্স নেই, তাহলে 0 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু জেড ইকাল টু 1। বলো এটা লেখাটা কোনো অসুবিধা নেই? এইভাবে আদর্শ আকারে সাজিয়ে ফেলবে। যদি শুধু এটা 2x ইকাল টু 5 থাকতো তাহলে ওয়াই এর জায়গাতেও 0 লিখতাম, জেড এর জায়গাতেও 0 লিখতাম, মানে 3টে ভেরিয়েবল থাকলে 3টেরই সহগ তোমায় লিখতে হবে, না থাকলে তখন সহগগুলোকে 0 করবে। এইবার কি লিখতে হবে না, বলেছিলাম x বাই ওয়াই বাই জেড বাই, যেহেতু 3টে অজানা রাশি, ইকুয়াল টু 1 বাই। এইবার এইটা ডিটারমিনেন্টটা কত অর্ডারের হবে, যেহেতু 3টে অজানা রাশি তাহলে থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট হবে, থার্ড অর্ডার। এখানেও থার্ড অর্ডার, আর এখানেও থার্ড অর্ডার। কোন ডিটারমিনেন্টটাকে আগে লিখতে বলেছিলাম না, আগে 1 বাইটাকে লিখতে বলেছিলাম। 1 বাইটাকে কোনটা না, এই যে ভেরিয়েবলগুলো তার সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা। তাহলে এক্স এর সহগ এখানে কত, 2 1 0 লিখে ফেলো, 2 1 0, এটা 0 1 3, 0 1 3, 3 1 2, 3 1 2, 1 বাইটা হয়ে গেল। এইবার যখন এক্স বাই লিখবো, কোনটা বলেছিলাম, তখন এই এক্স এর সহগগুলো বাদ চলে যাবে। তার জায়গায় কারা আসবে না, এই সমানের ডান দিকে যে ধ্রুবকগুলো আছে সেটা আসবে এক্স এর সহগের জায়গায়। তাহলে এক্স এর সহগের জায়গাটায় কি আসবে, -5 7 1, -5 7 1, আর বাকি এই দুটো যেমন আছে কত, 0 1 3 3 1 2। যখন ওয়াই লিখছি তখন কোন সহগটা বাদ চলে যাবে না, এই ওয়াই এর সহগগুলো বাদ চলে যাবে, তাহলে এই জায়গাটা বাদ চলে যাবে। এইটাই তো ওয়াই এর সহগ, এইটা বাদ চলে গিয়ে এই জায়গায় কি আসবে, -5 7 1, তাহলে হয়ে যাবে 2 1 0 -5 7 1 আর 3 1 2, 3 1 2। যখন জেড লিখবো কোন সহগটা বাদ যাবে, জেড এর সহগগুলো, তাহলে এইটা বাদ চলে যাবে, এইটাই জেড এর সহগ ছিল, তাহলে এই জায়গাটা বাদ গিয়ে কি আসবে এই জায়গায় এইটা, তাহলে 2 1 0 0 1 3, আর এই জেডের সবগুলো জায়গায় -5 7 1 হয়ে গেল। এইবার এইগুলো ডিটারমিনেন্টের ভ্যালু বার করো। আমি আন্দাজে করছি, ধরো x বাই 6 ইকাল টু y বাই -2 ইকাল টু z বাই 7 ইকাল টু ধরো 1 এর 2, এইটা পেলাম। তাহলে এখান থেকে কি কি পাওয়া যাবে না, এখান থেকে x যদি করি তাহলে x সমান কত, 6টা ওদিকে চলে যাবে, x সমান 3, y ইকাল টু -1, z ইকাল টু 7 এর 2। তাহলে বলো ক্যামার্স নিয়মের সাহায্যে সমাধান কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে। এবার যদি ধরো এই ভ্যালুটা 0 বেরিয়ে গেল, এই ডিটারমিনেন্ট অর্থাৎ
ওয়ানের নিচে যে ডিটারমিনেন্টটা অর্থাৎ সবগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা এর ভ্যালুটা 0 বেরিয়ে গেল, এইটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে দুটো ঘটনা ঘটতে পারে। নন জিরো হলে একটাই সমাধান থাকবে, যদি এইটা নন জিরো হয় তাহলে এই সমীকরণের একটাই সমাধান থাকবে। আর যদি এই ওয়ানের নিচে যে ডিটারমিনেন্টটা অর্থাৎ সহগগুলোর যে ডিটারমিনেন্টটা তার ভ্যালুটা যদি 0 হয় তাহলে দুটো ঘটনা ঘটতে পারে, হয় সমীকরণটার অসংখ্য সমাধান আছে, না হলে এই সমীকরণের কোনো সমাধান নেই। কি বললাম? যে সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা তার ভ্যালুটা নন জিরো হলে একটাই সমাধান পাবে, আর যদি সহগগুলোর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 বেরোয় তাহলে দুটো অপশন, হয় ইনফাইনাইট সলিউশন অসংখ্য সমাধান, অথবা কোনো সমাধান থাকবে না। সেটা ডিপেন্ড করবে যে এইটার ভ্যালুটা 0। এইবার যদি দেখা যায় যে এর ভ্যালুও 0, এটাও 0, এটার ভ্যালুও 0, এটার ভ্যালুও 0, অর্থাৎ সব এক্স এর নিচে, ওয়াই এর নিচে, জেড এর নিচে যতগুলো ডিটারমিনেন্ট পেয়েছিলাম সবার ভ্যালু 0, তাহলে বলবে অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। ক্লিয়ার? অর্থাৎ সব ডিটারমিনেন্টগুলোর ভ্যালু যদি 0 হয় তাহলে সমাধান সংখ্যা ইনফাইনাইট, অসংখ্য। যদি এই সবগুলো 0 না হয়ে ধরো দুটো 0 হলো, এইটা নন জিরো, এইটা ধরো মান পেলাম, এইটা ইকুয়াল টু ধরো 2 পেলাম, তাহলে বলবে এই সমীকরণের কোনো সমাধান নেই, এই সমীকরণের কোনো সমাধান নেই। কোনো একটা যদি নন জিরো পেয়ে যাও, কোনো একটা নন জিরো পেলেই বলবে কোনো সমাধান নেই। ঠিক আছে? সে এইটা হতে পারে, এটাও নন জিরো হতে পারে, এই দুটো নন জিরো, এটা 0 হতে পারে, বা তিনটেই নন জিরো হতে পারে, কোনো ব্যাপার নেই। মানে একটা নন জিরো হলেই বলবে যে এটার কোনো সমাধান নেই। একমাত্র যদি সবগুলোই 0 হয়ে যায় তখন বলবে অসংখ্য সমাধান। ক্লিয়ার? তাহলে কিছু না, একটা অঙ্ক করবে তাহলেই জানবে, বাকি এক দাদা অঙ্ক করার দরকার নেই। এক দাদা অঙ্ক করা মানে যোগ বিয়োগ গুণ ভাগ প্র্যাকটিস করা। তোমার মেইন নিয়মটা জানতে হবে, ক্যামার্স রুলের সমাধান করার নিয়ম। এবং অনেক অঙ্ক আছে, ধরো এরকম আছে সব অঙ্কগুলো, যে 2/x প্লাস 3/y প্লাস জেড ইকাল টু 1, 7/x প্লাস 1/y প্লাস 2z ইকাল টু 5, বা ধরো 1/x প্লাস 5/y প্লাস 3z ইকাল টু -1, এইরকম ধরা দিয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা ভেরিয়েবল 1/x, একটা 1/y, একটা z। এইটা দেখতে এইরকম নয়, ওই জন্য অনেকের জটিল লাগে। তো তুমি 1/x কে অন্য একটা ভেরিয়েবল ধরো, 1/z কে একটা ভেরিয়েবল ধরো। 1/x কে ধরো তুমি ক্যাপিটাল X ধরো, তাহলে এই সমীকরণটা কি হয়ে যাবে? 2 ইন্টু ক্যাপিটাল X প্লাস 3 ইন্টু ক্যাপিটাল Y প্লাস, এটা যদি 1/z থাকতো তাহলে ওটা একটা কিছু ধরতাম, যেহেতু কিছু পাল্টানোর দরকার নেই, এটা জেডই থাকুক, ইকাল টু 1। তেমনি এইটা হয়ে যাবে 7x প্লাস y প্লাস 2z ইকাল টু 5, এইটা x প্লাস 5y প্লাস 3z ইকাল টু -1। দেখো এইবার এইটার মধ্যে দেখতে হয়ে গেল। এবার একই নিয়ম, যে এইটার ক্ষেত্রে লিখবে ক্যাপিটাল X বাই ক্যাপিটাল Y বাই আর z বাই 1/, এইবার এইগুলো মান বার করে নিলে, তো এখান থেকে তুমি কি পাবে? ক্যাপিটাল X এর মান পাবে। ধরো ক্যাপিটাল X এর মান পেলাম 3, তাহলে ক্যাপিটাল X যদি 3 পাও, কিন্তু ক্যাপিটাল X তো নেই, তোমার তো আছে 1/x। তো অরিজিনালি 1/x, ক্যাপিটাল X সমান যদি 3 হয়, তার মানে কি ক্যাপিটাল X কাকে ধরেছিলে? না 1/x টাকে। তাহলে এখান থেকে বলতে পারবে x সমান 1/3। তেমনি ক্যাপিটাল Y ইকুয়াল টু যদি 1/2 পাও, তাহলে ক্যাপিটাল Y কাকে ধরেছিলে? 1/y কে। তাহলে এখান থেকে y ইকুয়াল টু কত হয়ে যাবে? 2। ক্লিয়ার? তো ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করবে, ক্যামার্স রুলের একটা বা দুটো করবে নিয়মটা জানার জন্য, বাকি আর করার দরকার নেই। আর অন্যান্য বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো করবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।